রাজধানীর ৪৮ থানায় অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করবে স্থানীয় নিরাপত্তারক্ষীরা। আটকের ক্ষমতা থাকলেও পাবেন না বেতন বা সম্মানী। মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর। যার হাতে ক্ষমতা চলে যায় এখন সেই মনে করেন ক্ষমতা অপব্যবহার করে ফেলে। আইন শৃঙ্খলার লোকজন যদি কিছু না পারে তাহলে পাবলিকে কিছু পারবে, পাবলিকে কি করতে পারবে? এলাকার মানুষ যদি কোনো বাছাই করে যদি অস্ত্র দেয় তো হ্যাঁ করবে যে ফাইসি অস্ত্র আর আলাদা হাতি করি। টাঙ্গাইলে গ্রাম্য মাতবরদের বিরুদ্ধে শিশু ধর্ষণের ঘটনা ধামা চাপা দেওয়ার অপচেষ্টা। সুনামগঞ্জের ছাতকে মসজিদে পড়তে আসা কিশোরী ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার। ধর্ষণের প্রতিবাদে রাতে ঢাবি ক্যাম্পাস সহ জেলায় জেলায় মশাল মিছিল। নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি। জননিরাপত্তা এবং নারী নিরাপত্তা সারা দেশে হুমকির মুখে পড়েছে। খুব দ্রুত প্রকাশ্যে আমরা ধর্ষণের ফাঁসি চাই। সাভারে ডাকাত দলের হামলায় স্বর্ণ ব্যবসায়ী নিহত। এলাকায় আতঙ্ক। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সড়কে অস্ত্র ঠেকিয়ে মাইক্রোবাসে ডাকাতি। চট্টগ্রামের সম্পত্তি লিখে না দেয়ায় সন্তানদের নির্মমতার শিকার বৃদ্ধ বাবা। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। বাবা মাকে এভাবে নির্যাতন করতে পারে, তারা আমাদের সমাজের কতটুকু অধঃপতন হয়েছে এটা তো বলার অবকাশ রাখে না। ওরা কথা ফুটাপ করছে তো পাগল হয়ে গেছে, তো পাগল হয়ে গেলে চিকিৎসা আছে, চিকিৎসা করাবে। এভাবে তো হাটটেক বান্ধি রাখার কোনো মানি হয় না। নিজের পরিবার কেমনি এরকম করতে পারে? গোপালগঞ্জের কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক। ৫ মাসে খোয়া গেছে অন্তত ২৩টি। ভরা মৌসুমে সেচ নিয়ে বিপাকে কৃষক। রাজধানীর সোবাহানবাগে মসজিদে প্রতিদিন ইফতার করেন হাজার খানেক মানুষ। নেই ধনী গরিবের ভেদাভেদ। বাসাবাড়িতে যেরকমের সেরকমেরই মনে করেন যে নিজস্ব ঘরোয়াভাবেই সবাই আমরা ইফতারি করি মিলেমিশে। এত সুন্দর পরিবেশ এবং কি এখানের ব্যবস্থাপনা অনেক সুন্দর। আমি জানি না যেখানে এত মানুষ, তো আশা করে ভালোই লাগতেছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুলিশের সহায়ক বাহিনী বা অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে স্থানীয় পর্যায়ের নিরাপত্তা এজেন্সিগুলোকে। রাজধানীর ৪৮টি থানা এলাকায় তারা দায়িত্ব পালন করবেন পুলিশের মতোই, তবে স্বাধীনভাবে কোনো তল্লাশি বা অভিযানে যেতে পারবেন না। থাকছে না বেতন বা সম্মানের কোনো ব্যবস্থাও। এদিকে নতুন এই সিদ্ধান্তে বাসাবাড়ি আবাসিক এলাকার নিরাপত্তা কতটা নিশ্চিত হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর। তাদের হাতে অস্ত্র আর গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হিতে বিপরীত হতে পারে বলে শঙ্কা অনেকের। আকলাকুস সাফার রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ঢাকা মহানগর পুলিশের নতুন সিদ্ধান্ত অক্সিলারি ফোর্স। কমিশনার জানান তারা কাজ করবেন বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকায়। বলা হচ্ছে তারা আটক করতে পারবেন, ক্ষমতা হবে পুলিশের মতোই, হাতে থাকবে চিহ্নিতকরণ ব্যান্ড। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই ব্যক্তি অফিসার একই দায়িত্ব পালন করবে। ডিএমপির এর সিদ্ধান্তে কি প্রতিক্রিয়া মানুষের? আফতাবনগর আবাসিকের এই 3 বাড়ি মালিক এ নিয়ে আলোচনায় ব্যস্ত। প্রশাসনের হাতে অস্ত্র থাকতে হইব, প্রশাসনের লোক দিতে হইব। যদি এই এলাকার মানুষ যদি কোনো বাছাই করে যদি অস্ত্র দেয় তো হ্যাঁ করবে যে ফাইসি অস্ত্র আর আলাদা হাতি করি। মনে করেন আমারে দিলেন 4 জনের একটা গ্রুপ বানাইয়া, আমার অর্থপাতি দিলেন, এই অর্থপাতি আবার 4 জনের হাতে দিয়া এলাকার মধ্যে ডাকাতি করবো, আমারে বাগ দিব। মহানগর প্রজেক্ট আবাসিকের নিরাপত্তার বেশিরভাগই নিশ্চিত করা হয় স্থানীয়ভাবে। 3 শিফটে কাজ করেন নিরাপত্তারক্ষীরা। নতুন করে পুলিশি ক্ষমতা দিয়ে অক্সিলারি ফোর্স করার চেয়ে পুলিশকে শক্ত হওয়ার পরামর্শ মহানগরের এলাকাবাসীর। আইন শৃঙ্খলার লোকজন যদি কিছু না পারে তাহলে পাবলিকে কিছু পারবে, পাবলিকে কি করতে পারবে? পাবলিক তো ট্রেনিং প্রাপ্ত না, আর ওরা যেটা করতে পারে সাধারণ পাবলিক সেটা পারবে না।
রাজধানীর উত্তরা এলাকা ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধের এখন একটি হটস্পট। সেখানকার বাসিন্দাদেরও উল্টো ভয়, অক্সিলারি ফোর্স না আবার অপরাধে নেমে পড়ে, কারণ সরকার থেকে আলাদা করে তাদের কোনো বেতন বা সম্মানীয় দেওয়া হচ্ছে না। এখন যার হাতে ক্ষমতা চলে যায় এখন সেই মনে করেন ক্ষমতা অপব্যবহার করে ফেলে। যেমন এখন ইদানিং দেখতেছি যে চোর, ডাকাত, বাটপার সব এখন ভরে গেছে, কারণ আমরা এখন শান্তি মতন ব্যবসা করতে পারতেছি না। পুলিশরা অ্যাকচুয়ালি পারতেছে না, কয় দিকে টহল দিবে, বা কিছুদিন আগেও আপনার যৌথ অভিযান চলছে, র্যাব, পুলিশ, সব ডিফেন্সরা, বাট আলটিমেটলি কি সবাই ব্যর্থ। এলাকা ভিত্তিক যদি একটা টিম গঠন করা হয়, তারা কিন্তু অলওয়েজ টুকটাক নিয়োজিত থাকবে। এই যখন প্রতিক্রিয়া, তখন ডিএমপি বলছে যার তার হাতে নয়, যারা নিরাপত্তার কাজ করেন তাদেরকেই নেওয়া হচ্ছে অক্সিলারি ফোর্সে। পুলিশের মতো দায়িত্ব পালন করবে, কিন্তু এই না যে তারা স্বাধীনভাবে কোন একটা তল্লাশি বা অপারেশনে যাবে। এক্ষেত্রে তারা পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে এবং তাদের ক্ষমতা থাকবে পুলিশের মতোই, একই সাথে পুলিশের মতো তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং তাদের এই কাজের জন্য তাদের কোনো রকমের কিন্তু সম্মানী ভাতা বা ওরকম আলাদা কিছু ব্যবস্থা বা আইনে নেই আর কি। অক্সিলারি ফোর্সের কার্যক্রম মনিটর আর জবাবদিহিতা কতটা নিশ্চিত করা যাবে এ নিয়ে সংশয় আছে নগরবাসীর। তারা চান পুলিশের কাজ পুলিশই করুক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। শিশু ধর্ষণকারীর শাস্তি, জুতার বাড়ি আর 1.5 লাখ টাকা জরিমানা, এমনটাই ঘটেছে টাঙ্গাইলে। পরিবারের অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে জোর করে সালিশ বসায় গ্রামের মাতবররা। জরিমানার 1 লাখ টাকা স্বজনের হাতে তুলে দেওয়ার কথা বলা হলেও সেই টাকা কাকে দেওয়া হয়েছে তা জানা নেই বলছে পরিবারটি। ধর্ষণ ও সালিশে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সপ্তাহ তিনেক আগে টাঙ্গাইলের মির্জাপুরে নানা বাড়িতে বেড়াতে যায় 10 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থী। সেখানে বাগানে বড়ই কুড়াতে গেলে স্থানীয় সিএনজি অটোরিকশা চালক ফিরোজ মিয়ার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। এমনকি মোবাইলে ভিডিও ধারণ করে সে। ঘটনা জানাজানি হলে শিশুটিকে হত্যার হুমকিও দেয়া হয়। মানসিকভাবে ভেঙে পড়া শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে জানায় নির্যাতনের ঘটনা। যে খারাপ কাজ করছে সে খেতে সার দিতে গেছিল, আসার পথে আমার মেয়েরে দেখছে, দেখা মানে ওয়াশরুমে নিয়ে ওখানে নির্যাতন করছে। আমি যখন আসলাম দেখে আমার মেয়ে কান্না করতেছে, মেয়েরে জিজ্ঞেস করলাম, পরে মেয়ে বলবো না, পরে মেয়ে কথাগুলো বলছে। বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে গ্রামের মাতবররা। পরিবারের অভিযোগ, সালিশ বৈঠকের নামে অভিযুক্ত ফিরোজকে 1.5 লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। সমাজের লোক আসছিল, এটা একখানে মানে বৈশা মিট করতে চাইছিল, মীমাংসা দিতে চাইছিল। জরিমানা ধরছিল 1.5 লাখ টাকা আর 10টা জুতার বাড়ি। 92,000 টাকা নগদ দিতে চাইছিল আর 58,000 টাকা বলছে 1 মাস পরে দিব। টাকাটা যে কার কাছে আছে আমি জানি না। জরিমানা কখনো ধর্ষণের শাস্তি হতে পারে না, এটা চরম পর্যায়ে তাদের প্রতি একটা জুলুম করেছে যারা এই বিচারটা করেছে। ধর্ষকের বিচার শুধু প্রকাশ্যে ফাঁসি, ফাঁসি, ফাঁসি। তবে সালিশকারীদের দাবি, ভুক্তভোগী পরিবারের সম্মতিতেই সমঝোতা হয়। যে তুমি কি অপরাধী নাকি? উনি বলছে আমি অপরাধী। নুর ইসলাম মামা ছিল, বাবুল মামা ছিল, আনোয়ার ডাক্তার ছিল। 1 লক্ষ টাকা ওনারা নগদ দিছে আর 50,000 টাকা আপনার 1 মাস সময় নিয়ে বাকি রাখছে। বিষয়টি জানার পর মেয়েটিকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। ধর্ষণে অভিযুক্ত ফিরোজ ও সালিশে জড়িত মালেক, বাবুল সহ কয়েকজনের নাম উল্লেখ সহ 10 জনের বিরুদ্ধে 8 মার্চ মামলা করেন শিশুটির মা। আসামি গ্রেপ্তারের জন্য 2টা টিম করে আমরা কাজ করতেছি। এখানে হচ্ছে কয়েকজন আসামি আছে যারা হচ্ছে আপনার করছে, ওই যে এই সালিশ করে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, পুলিশের কাছে যেতে মানা করছে, এদেরকেও আমরা মামলা আসামি করছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। জাহিদ হাসান, যমুনা নিউজ। সুনামগঞ্জের ছাতকে মসজিদে পড়তে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার বনগাঁও উত্তরপাড়া মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয় শফিকুর রহমানকে। পুলিশ জানায়, রমজানের শুরু থেকেই দারুল কেরাত পড়তে মসজিদে যাচ্ছিল ভুক্তভোগী কিশোরী। 6 মার্চ মসজিদে গেলে বিশেষ কাজ আছে বলে তাকে নিজ কক্ষে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে শফিকুর। এই ঘটনা কাউকে বললে হত্যার হুমকিও দেয়। পরে 8ই মার্চ দ্বিতীয় দফায় একই কক্ষে ভুক্তভোগীকে আবারও ধর্ষণ করে সে।
এই ঘটনা পরিবারকে জানালে গতকাল ছাতক থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর খালা। এরই প্রেক্ষিতে অভিযুক্ত শফিকুরকে গ্রেফতার করে পুলিশ। সেই সাথে ভুক্তভোগী কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। মাগুরায় শিশু ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলেছেন, তনু ও মুনিয়া ধর্ষণের সঠিক বিচার না হওয়ায় ধর্ষকরা লাগামহীন হয়ে উঠেছে। সবশেষ মাগুরার এই ছোট্ট শিশুটি ধর্ষকদের হাত থেকে রক্ষা পায়নি। আগামী 3 দিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত ধর্ষকের বিচার সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থান সহ দেশের বিভিন্ন জায়গায়ও মশাল মিছিল করে ধর্ষণের বিচার দাবি করেছে শিক্ষার্থীরা। রোববার রাত 8টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানের সাথে দেশ জুড়ে আলোচিত বিভিন্ন নারী নিপীড়নের প্লাকার্ড বহন করেন। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবারও রাজু ভাস্কর্যে এসে মিছিলটি শেষ হয়। মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, দেশে বিভিন্ন সময়ে যেসব ধর্ষণ হয়েছে তার সঠিক বিচার হয়নি, ফলে ধর্ষক ভয় না পেয়ে বারবার ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে যাচ্ছে। জননিরাপত্তা এবং নারী নিরাপত্তা সারা দেশে হুমকির মুখে পড়েছে। শিক্ষার্থীরা বলেন, ধর্ষক এক মুহূর্তের মধ্যে ধর্ষণ করে একটি মেয়ের জীবন নষ্ট করে, অথচ তার বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাই অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের দাবি করেন শিক্ষার্থীরা। দেরি না করে খুব দ্রুত প্রকাশ্যে আমরা ধর্ষণের ফাঁসি চাই। এখানের প্রত্যেকটা নারী এক একজন তনু, প্রত্যেকটা নারী এক একজন মুনিয়া। আমরা আসিয়া ধর্ষণের বিচার চাই, আর কোনো দাবি নাই আমাদের। রাজু ভাস্কর্যকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করে সেখান থেকে 5 দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনালে মাগুরায় শিশু ধর্ষণের তদন্ত রিপোর্ট 7 দিনের মধ্যে জমা দিতে হবে। একই সাথে আগামী 1 মাসের মধ্যে ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করেন তারা। নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে। আমার মা বোনেরা আজকে পাবলিক ট্রান্সপোর্টে সেফ না। ধর্ষকের এমন শাস্তি আমরা চাই যাতে ধর্ষকদের লোক কেঁপে ওঠে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিশু ধর্ষণ সহ সারা দেশে নারী নির্যাতনের বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। বরিশাল, রংপুর, খুলনা, সিলেট, নাটোর ও গোপালগঞ্জে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 3 সপ্তাহ হতে চললেও গ্রেফতার হয়নি রংপুরে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে দেওয়ার জন্য ফুল সংগ্রহ করতে গিয়ে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সার্ভেয়ার রুহুল আমিন। পরিবারটি প্রভাবশালী হওয়ার ঘটনা ধামাচাপার চেষ্টা করছে অভিযোগ উঠেছে। তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। পুলিশ বলছে, অভিযুক্তকে গ্রেফতারে যৌথ অভিযানও চলছে। ফুলের বাগান থেকে ওনাকে ডাক দিছে, উনি এসে ফুল ছিঁড়ে দিছে। দেওয়ার পরে বলছে এদিকে আয়। আমার মেয়ে চলে গেছে, চলে যাওয়ার পরে কয় টেবিলের মধ্যে ফুলগুলো রাখছে, ঘরে নিয়ে যায় আমার মেয়ের সঙ্গে। এই কান্না রংপুর মিঠাপুকুরের এক দুঃখিনী মায়ের। গেল 21 ফেব্রুয়ারি বাড়ির পাশের বাগানে ফুল সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হয় তার 4র্থ শ্রেণী পড়ুয়া কন্যা। অভিযোগ, ফুল সংগ্রহের পর রুমে ডেকে নিয়ে নির্যাতন চালায় বাগান মালিক। এ ঘটনায় মামলা হলেও ধরা পড়েনি অভিযুক্ত রুহুল আমিন। আমরা মামলা করছি এই কারণে, কয় টাকা লাগবে দেখা যাবে আমাকে, এরকম হুমকি দিয়ে দিচ্ছে আর কি। আমি এটার বিচার চাইতেছি, আমারও নিরাপত্তার দরকার আছে। যখন 2 জন গেটের সামনে যখন পা দিছে, পা দেওয়ার লগে লগে আওয়াজ পাইছে, কি রুল আমি তুমি নামাজে যাও না কেন? যখন এই কথা বলছে বলি, যখন গেটের ভিতরে ঢুকে গেছে, তখন ওই আওয়াজ শোনার পরে রুল আমি মনে হয় ছাড়ি দিছে নাকি, কিন্তু মেয়ে জোর করে চলিয়া প্যান্টটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে দৌড় দিছে।
ঘটনার পর থেকেই জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। অভিযুক্ত রুহুলকে গ্রেপ্তারে প্রতিদিনই বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমও। অভিযোগ, বেসরকারি সার্ভেয়ার রুহুল আমিনের পররাষ্ট্র ক্যাডার পুত্রের প্রভাবে ঘটনা ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে। তারা নাকি খুবই প্রভাবশালী, এই মেডিকেল রিপোর্ট পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা তারা রাখে। তো এই জন্য আমরা তো এই বাংলাদেশে আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দিতে চাই না। যত বড় প্রভাবশালী হোক না কেন, আবেদন করব যাতে কোনোভাবে কোনো মানুষ যাতে ওদেরকে সহযোগিতা না করে, এটার যেন যথোপযুক্ত শাস্তি এই ধর্ষক রুহুল আমিন পায়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত রুহুল আমিনকে ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। তবে রুহুল কন্যার দাবি তার বাবা নির্দোষ। এই যে উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন ওনার মা, এটা কি আদৌ সত্যতা প্রমাণিত হয়েছে? এখন পর্যন্ত কিন্তু হয়নি। তারা হয়তো আমার বাবাকে একটা এমন নোংরা অভিযোগ দিয়ে ফাঁসিয়েছে, তাকে তো ফাঁসিয়েছে এবং আমার ভাইকেও বিভিন্নভাবে মানে সামনে আনছে। আমরা ভিকটিমকে হেফাজতে নিয়ে মামলা রুজু করে আইনগত যত প্রক্রিয়া আছে, ভিকটিমের মেডিকেল টেস্ট, ম্যাজিস্ট্রেটের কাছে 5 ধারা জবানবন্দি, সবকিছু কার্যক্রম শেষ হয়েছে। আসামিকে ধরার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। রংপুরে গেল মাসের শেষ সপ্তাহে 3টি ধর্ষণ এবং 4টি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। নির্যাতনের শিকার সবার বয়স 12 বছরের নিচে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। রাতে শহরের চাষারা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছাত্রদল কর্মীর নাম অপূর্ব। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বলেন, রাতে দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মিছিল করেই বাড়ি ফিরছিল অপূর্ব। এই সময় চা দোকানের সাথে সম্রাট নামের একজনকে ঝগড়া করতে দেখে থামাতে যায় অপূর্ব। এক পর্যায়ে সম্রাট তার সাথে থাকা ছুরি দিয়ে অপূর্বকে আঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সম্রাটকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। সাভারের আশুলিয়ায় ডাকাত দলের হামলায় এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়ায়। রোববার রাতে আশুলিয়ায় নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দিলীপ স্বর্ণালয়ের মালিক দিলীপ কুমার দোকান বন্ধ করছিলেন। এ সময় 4 ডাকাত তাকে কুপিয়ে গুরুতর আহত করে। ছিনিয়ে নেয় তার কাছে থাকা একটি ব্যাগ। গুরুতর আহত দিলীপকে সাভারের এনাম মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ডিবি ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 4 জন লোক এসে দিলীপ কুমার যখন তালাবদ্ধ করে দোকান থেকে বের হচ্ছিলেন, তখন ওনাকে পিছন থেকে আঘাত করে। পরবর্তীতে তালা উনি ঘুরলে ওনার সামনের দিকেও আঘাত করে ওনার হাতে একটি ব্যাগ ছিল। ব্যাগটি তারা নিয়ে 4 জন দৌড়ে চলে যায়। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাউল এলাকায় একটি মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। রোববার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে মাইক্রোবাসে রাজশাহী ফিরছিলেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জের ঝাউল এলাকায় পৌঁছালে ডাকাত দল মাইক্রোবাস লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। শব্দ শুনে চাকা পাংচার হয়েছে কিনা তা দেখতে গাড়ি থামান চালক। এ সময় 7 থেকে 8 জনের ডাকাত দল অস্ত্র ঠেকিয়ে মাইক্রোবাসের যাত্রীদের নগদ অর্থ ও মোবাইল লুট করে। পরে ভুক্তভোগীরা যমুনা সেতু পশ্চিম থানায় ডাকাতির মামলা করেন। এদিকে ঝালকাঠিতে জনতার প্রতিরোধে ঠেকানো গেছে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা। গতকাল সন্ধ্যায় শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় একটি পিকআপে একদল ডাকাত এসে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা করে। দোকান মালিকদের চিৎকারে স্থানীয়রা তাদের ধাওয়া করলে বোমা নিক্ষেপ করতে করতে পালিয়ে যায় ডাকাত দল। এ সময় মাহমুদুল হাসান আদিল, প্রণব কুমার নাথ, ভানু, মানিক মালো নামে 3 জন স্থানীয় ব্যক্তি আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল স্বর্ণের দোকান সহ অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
যখন মসজিদে মাগরিবের নামাজ চলতেছিল ইফতারের পরে, তখন এরা প্রথম ডাক্তারপট্টি ঘোষ ভবনের সামনে একটা বোমা বিস্ফোরণের ঘটায়। দোকানের ভিতরে শব্দ শোনার সাথে সাথে আমি বেরোবো কি তাড়াতাড়ি রাইড অফ করে আমি দোকান বন্ধ করে বেরোয় ভিতরে এই সাইডে আসছি। এদিক থেকে পিক আপ বানাইছে, বোম মারতে মারতে আমরা এখানে দাঁড়াইছি, আমাদের সামনে বোম মারছে, আমরা দৌড়ে ফাঁড়ির ভিতরে ঢুকছি, সোজা চালাই গেছে। বাংলাদেশের সাথে সামরিক কূটনীতি বাড়াতে চায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। সম্প্রতি দেশটিতে সফরে গেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে এমন আগ্রহ প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ফাস্টিন আর্চেন্স তোয়াদেরা। সংঘাতময় এলাকায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি দেশটির সেনাবাহিনীর দক্ষতা বাড়াতেও কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ সেনাবাহিনীর নির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন শেষে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা। তাদের সাথে শামিল হন দেশটির প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাপ্রধানও। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দীর্ঘ সময় ধরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেখানকার সেনা সদস্যদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি উপহার হিসেবে দেয়া হয় ইউনিফর্মও। এছাড়া কমিউনিটি ক্লিনিকের চিকিৎসকদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মামাদু জেফরিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের কাছ থেকে কৌশল বিনিময় ও সেনা সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনী প্রধান। নানা ধরনের সংঘাতময় পরিস্থিতির সাথে আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে আমাদের দেশটি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নে কাজ করছে। আমরা সত্যি আপ্লুত। দারুণ সমন্বয় আর আন্তরিকতায় আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। Bangladesh Army will continue to support for the development of FACA and Central African Republic as a whole. We are brothers. We will always be beside you, come what may. At present, around 5,000 uniformed personnel are deployed in UN peacekeeping missions, which describes about our commitment, dedication, and cooperation and operational capability of Bangladesh Armed Forces. সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফাস্টিন আর্চেন্স তোয়াদেরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন সেনাপ্রধান। এ সময় বাংলাদেশের সাথে সামরিক কূটনীতি বাড়াতে আগ্রহ প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট। বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে পাওয়া সহায়তা অবশ্যই আমাদের সেনাবাহিনীর জন্য কার্যকর ভূমিকা রাখবে। আমরা বাংলাদেশের সাথে সামরিক কূটনীতি বাড়াতে আগ্রহী। সেনাপ্রধান আমাকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। আমি বিশ্বাস করি দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ বিষয় আসবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বাড়াতেও সহায়তা করবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাঙ্গুই, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। পাষণ্ড সন্তানদের নির্মমতার শিকার বৃদ্ধ বাবা। সম্পত্তি লিখে না দেয়ায় খাটের সাথে হাত পা বেঁধে রেখেছিলেন। কয়েকদিন পর পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। চট্টগ্রামে অমানবিক এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে দুই সন্তানকে আটক করে পুলিশ। খুল্লা মিয়া নামে এই বৃদ্ধের হাত পা দড়ি দিয়ে খাটের চার পায়ার সাথে বেঁধে রাখেন তারই সন্তানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার সূত্রপাত চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারের পেছনে নিরাপদ হাউজিংয়ে আল মদিনা ভবন নামে এই বাড়িটি ঘিরে। এটির মালিক খুল্লা মিয়া। বাড়িটি নিজেদের নামে লিখে দিতে তাকে 4 দিন বাথরুমে এবং পরে খাটে হাত পা বেঁধে রাখে সন্তানরা। সম্পত্তির লোভে হ্যার বউ ছেলে মেয়ে হ্যারে মারধর কইরা আপনি খাটের মাঝে বান্ধা রাখছে। একটা গরু এমতে বাঁধে না। হাত এটার মধ্যে বড় মোটা রশিদি বাঁধছে, এটার মধ্যে বাঁধছে, তারপর 2 পায়ের মধ্যে বাঁধছে। সম্পত্তির জন্য, বিল্ডিং এর মানে ইয়ার জন্য ওনাকে বেঁধে নির্যাতন করা হয়েছে। সন্তানদের এমন নির্মমতার ঘটনা জানাজানির পর পুলিশ ও স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
বাবা মা তো জান্নাত, যদি বাবা মাকে এইভাবে নির্যাতন করতে পারে তাহলে আমাদের সমাজের কতটুকু অধঃপতন হয়েছে এটা তো বলার অবকাশ রাখে না। তোমরা পুলিশের করে আমাকে বাঁচার উদ্ধার করো। ওরা কথা ফুটাপ করছে যে পাগল হয়ে গেছে, তো পাগল হয়ে গেলে চিকিৎসা আছে, চিকিৎসা করাবে। এভাবে তো হাতটেক বান্ধি রাখার কোনো মানি হয় না। অমানবিক এটা, মানে আমরা তো সচক্ষে দেখছি যাই, মানে ওই রুমটাতে মানে মানুষ থাকে যেরকম অবস্থা নাই, নিজের পরিবার কেমনি এরকম করতে পারে। বাবার উপর সন্তানদের বর্বরতার ঘটনা এলাকার সবার মুখে মুখে। তবে বাসায় গেলে অভিযুক্ত পরিবারটির কেউ কথা বলতে রাজি হননি। যে হাত পা বেঁধে রাখা হয়েছিল সম্পত্তির জন্য, এটা কি সত্যি? মানে আপনাদের পরিবারের লোকজনই এই ঘটনাটা ঘটাইছে, এটা কি সত্য কিনা? আমি কথা বলতে চাই না। নির্যাতিত বৃদ্ধের দুই ছেলে আব্দুল আউয়াল ও আব্দুর রহিমকে শুক্রবার রাতে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। দুজনকে F50 করে চালান দেওয়া হয়েছে। আর যেহেতু ভিকটিম অসুস্থ, তিনি হসপিটালাইজ, উনি সুস্থ হয়ে যদি অভিযোগ দায়ের করতে চান সেই ক্ষেত্রে মামলা হবে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। গোপালগঞ্জের কাশিয়ানীতে একের পর এক চুরি হচ্ছে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার। বিশেষ করে খোয়া যাচ্ছে সেচ কাজে ব্যবহৃত ট্রান্সফরমারগুলো। গেল 5 মাসে অন্তত 23টি যন্ত্র চুরির ঘটনা ঘটলেও ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে চোররা। ফলে কিছুতেই ভোগান্তি কমছে না গ্রাহকদের। মাঠে বোরো ধান, সেই ফসল সেচের ভরা মৌসুম চলছে। তবে সোনালী আবাদের স্বপ্নে বিভোর হওয়ার বদলে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তাদের অভিযোগ, গোপালগঞ্জের কাশিয়ানীতে একের পর এক চুরি হচ্ছে সেচ কাজে ব্যবহৃত ট্রান্সফরমার। গেল 5 মাসেই উপজেলার বিভিন্ন স্থানে খুলে নেওয়া হয়েছে বিদ্যুৎ সঞ্চালনের 23টি যন্ত্র। বাদ যাচ্ছে না মূল সড়কের ট্রান্সফরমারও। সকালবেলা দেখলাম যে আমাদের ট্রান্সমিটার নিয়ে গেল, তাদের জানালাম 4-5 দিন কারেন্ট নাই। আমাদেরকে যেসব সেচ কার্যক্রম আছে সেচ কার্যক্রমগুলো টোটালি বন্ধ থাকে, যার ফলে কৃষি উৎপাদন সহ উৎপাদনের বিভিন্ন ব্যাঘাত ঘটতেছে। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী প্রথম দফা ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমারের জন্য গ্রাহককে অর্ধেক মূল্য দিতে হয়, আর দ্বিতীয় দফায় চুরি হলে দিতে হয় সম্পূর্ণ টাকা। ভুক্তভোগীরা বলছে প্রতিবার এই টাকা পরিশোধ তাদের জন্য কষ্টসাধ্য। এটি সাধারণ চোরের কাজ নয় বলে বিশ্বাস তাদের। এইটা তো সাধারণ জনগণ আসলে চুরি করা সম্ভব না। ঠিক আছে, অনেকে কিন্তু একটা বাল্ব লাগাইতে পারে না, সকেটটা লাগাইতে পারে না। সাধারণ মানুষের পক্ষে ট্রান্সমিটার নেওয়া সম্ভব না। যেহেতু আমরা ঘরে যদি কোনো কিছুতে কাজ করতে যাই তাও নিজেদের কাছে ছোব লাগে। চুরি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা যাদের, কি করছে সেই পল্লী বিদ্যুৎ? তার জন্য আমরা স্থাপন করেছি যে লোকের ব্যবহারের জন্য উনি যদি এটা একটু ব্যবস্থা করে। আর তাছাড়া ধরেন আইন শৃঙ্খলা দেশের তো এমনি একটু কিছু দুষ্কৃতিকারীরা একটু সুযোগ নিচ্ছে। প্রতিটি চুরির পর মামলা হয়, তবে ধরা পড়ে না চোর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একজন এক এক পেশার মানুষ, কিন্তু ইফতারের কাতারে সবাই এক। রাজধানীর সোবাহানবাগ মসজিদে প্রতিদিন একই সঙ্গে ইফতার করেন হাজার খানেক মানুষ। বিপুল পরিমাণ মানুষের সেবায় নিয়োজিত এই মসজিদের খাদেমরা। পুরো রমজান জুড়ে চলবে সোবাহানবাগ মসজিদের গণ ইফতার কার্যক্রম। আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। ইফতারের বাকি ঘন্টা দুয়েক, প্রস্তুতি শুরু তখন থেকেই। কেউ মন দিয়ে বানাচ্ছেন শরবত, কেউ ওদিকে ব্যস্ত দস্তরখানায় প্লেট সাজাতে। পবিত্র রমজানে সোবাহানবাগ মসজিদের প্রতিদিনকার চিত্রই এমন। খাদেমদের যথাসাধ্য চেষ্টা রোজাদার মুসল্লিদের জন্য সুন্দর ইফতার আয়োজনের। আমাদের ছাত্র আছে 100 জনের মতো, শিক্ষক আছে 8-9 জনের মতো, আমরা স্টাফ আছি 25-30 জন। আমরা সানন্দে মিলিয়ে দিছি। আমাদের ডিউটি আছে, নিজের জেনারেল ডিউটি চাইলেও এটা হলো পার্ট টাইম আমরা করতেছি, আমাদের কোনো কষ্ট লাগতেছে না। ফজরের আজানের পর থেকে আমাদের বাজারের কার্যক্রম শুরু করি, আমি করি। বাজার 8টা থেকে আমাদের কাজ শুরু হয়ে যায়। এরপর পলাক্রমে সারাদিন আমাদের এই কাজ চলে, রাত 12টা পর্যন্ত আমরা একভাবে কাজ করতে থাকি। প্রায় 100 বছরের ঐতিহ্য সোবাহানবাগ মসজিদের। প্রতি রমজানেই থাকে ইফতার আয়োজন। এবার বাড়তি মাত্রা পেয়েছে আরও বেশি মানুষের অংশগ্রহণে। কর্তৃপক্ষ জানায়, এবার রমজানের শুরু থেকে প্রতিদিন হাজার খানেক মানুষ ইফতার করছেন এখানে। আমরাও চেষ্টা করে যাচ্ছি বাড়ানোর জন্য, যেন কেউ খালি মুখে না ফেরত যায়। কারণ একজন ইফতারি করতে আসছে সারাদিন রোজা রেখে কষ্ট করে, সে এত কষ্ট করে আসার পর চলে যাবে, এটা আমরা নিতে পারি না। চেষ্টা করছি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যারা মুসলমান এখানে নামাজ পড়তে আসতেছেন, আশেপাশে মানুষ যারা আছেন, আমাদের আত্মীয়স্বজনরা সবাই এখানে আমাদের কন্ট্রিবিউট করছেন, যেন একটা ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি সবার জন্য। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
ইফতারের আগ মুহূর্তে মহান আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা। দোয়া করা হয় দেশ ও মানুষের কল্যাণের। বাসা বাড়িতে যেরকমের সেরকমেরই মনে করেন যে নিজস্ব ঘরোয়াভাবেই সবাই আমরা ইফতারি করি মিলেমিশে। এরা নিয়মিত ইফতারি করাই। এত সুন্দর পরিবেশ এবং কি এখানের ব্যবস্থাপনা অনেক সুন্দর, যেটা দেখে অনেক ভালো লাগতেছে। সবাই এখানে ইফতারি মানে মসজিদে অনেকেই করে, তো আমি এখানে ক্লাস করি ড্যাফোডিলে, তো এখানে আসছি, মানে আমি জানি না যে এখানে এত মানুষ, তো আশা করে ভালোই লাগতেছে। মাগরিবের আজানের সাথে সাথে ইফতারে মন সবার। রোজা ভেঙে তৃপ্তির ঢেকুর তোলেন মুসল্লিরা। এখানে সবার সাথে ইফতার করা একটা নবীজি বলছে শূন্য, আর দ্বিতীয়ত হচ্ছে সবাই ইফতার করলে সব বেশি, আমারটা তাদেরকে দিব, তার থেকে আমাদের খাবো। সবাই ইফতার করার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। একা ইফতার বাসায় ভালো লাগে না, এখানে আমরা সবাই মানে এখানে একসাথে ইফতার করি। ইফতারের পর মুসল্লিরা অংশ নেন মাগরিবের জামাতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পুলিশের আবেদনের প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত হিটু শেখকে 7 দিন ও বাকি 3 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন। বোনের বাড়িতে বেড়াতে গেলে সেখানে ধর্ষণের শিকার হয় শিশুটি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেন। সেখানে হিটু শেখ সহ তার পরিবারের 4 জনকে আসামি করা হয়। টেলিযোগাযোগ খাতের জন্য তৈরি করা হচ্ছে দীর্ঘমেয়াদী রোডম্যাপ। সকল লাইসেন্সধারীদের 3টি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাতিল করা হচ্ছে অপ্রয়োজনীয় স্তর। বিটিআরসি বলছে সেবা কাঠামোতে অপ্রয়োজনীয় স্তর সেবার খরচ বৃদ্ধির পাশাপাশি মানসম্পন্ন সেবাকে বাধাগ্রস্ত করছে। অন্যদিকে উদ্যোক্তাদের অভিযোগ, প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশি বিনিয়োগকারীরা। টেলিযোগাযোগ অবকাঠামোতে বড় আকারের সংস্কার আনা হচ্ছে। এ লক্ষ্যে টেলিকম পুনর্বিন্যাস কমিটি এবং অংশীজনদের কাছে প্রস্তাবনা তুলে ধরেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি লাইসেন্সিং প্রক্রিয়াকে আরও সহজ করতে চায় সংস্থাটি। প্রস্তাবিত কাঠামোতে একই লাইসেন্সের আওতায় একাধিক পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে ভয়েস এবং ডাটা একীভূতকরণের পাশাপাশি বাতিল করা হচ্ছে টেলিকাঠামোতে অপ্রয়োজনীয় স্তর। দেশে টেলিকমিউনিকেশন হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, এটা বিভিন্ন কারণে ভার্টিক্যালি হরাইজন্টালি অনেক টুকরা টুকরা হয়ে আছে। অনেকেই মধ্যস্বত্বভোগীর মতো হয়ে আছেন, কোনো রকমের ভ্যালু ক্রিয়েট করছেন না বা সিগনিফিকেন্টলি ভ্যালু ক্রিয়েট করছেন না, কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে। সো আমাকে সার্ভিস যদি কস্ট এফিশিয়েন্ট করতে হয়, এরকম অনেক ইন্টারমিডিয়েট গ্রুপকে বাদ দিতে হবে। নেটওয়ার্ক টপোলজি এবং লাইসেন্সিং ব্যবস্থা সংশোধনের প্রস্তাবিত রূপরেখায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় বিনিয়োগকারীদের মাঝে। 3 নং ক্যাটাগরিতে মোবাইল অপারেটর এবং স্টারলিংকের মতো বড় বিনিয়োগকারীদের সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার সুযোগ রাখা হয়েছে। প্রযুক্তিবিদদের মতে প্রস্তাবিত এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ীকে অসম প্রতিযোগিতার মুখে ফেলবে। 2 বছর আগে একটা গাইডলাইন তৈরি করে আবার জাস্ট 2 বছর পরেই যদি আবার এই জায়গায় কোনো চেঞ্জ আনা হয়, আমরা যে এই যে ইনভেস্টগুলো করলাম, আমাদের ইনভেস্টগুলো একেবারে চলে যাবে। আমাদের এই বিজনেসটা স্টারলিং বা বিদেশি অপারেটর, মোবাইল অপারেটরদের কাছে তুলে দেয়া, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত বলে আমি মনে করি না। এছাড়া ন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে ইন্টারকানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স এবং ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ নিক্স লাইসেন্স বাতিলের প্রস্তাব করা হয়েছে। আবার এনটিটিএন, এমএনপি এবং টাওয়ারকো প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই ক্যাটাগরির সব ধরনের লাইসেন্স পাওয়ার সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছে লাইসেন্সের সংখ্যা কমিয়ে আনার কথা বলা হলেও প্রস্তাবিত কাঠামোতে মাত্রাতিরিক্ত লাইসেন্স দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, যা বাজারকে অস্থিতিশীল করবে। যার যেটা কাজ না, সার্ভিস না, সে দেখা যাচ্ছে অন্য সার্ভিসের মধ্যে ঢুকে অন্য সার্ভিস দিয়ে দিচ্ছে। হয়তো আমি আরেকজনের সার্ভিস করতেছি, আরেকজন এসে আমার সার্ভিস করতেছে। এই যে হযবর অবস্থা, এটার মূল কারণ হচ্ছিল বিটিআরসি সবচেয়ে বড় জিনিস হলো এনফোর্সমেন্টের অভাব। এই এনফোর্সমেন্টটা যদি বিটিআরসি ঠিক মতো করতে পারতো, তাহলে আজকের এই টপোলজি করার কোনো প্রশ্ন আসতো না। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরি থেকে 2027 সালের পর নতুন করে আইজিডব্লিউ ও আইআইজি লাইসেন্স বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।
যারা কমপ্লায়েন্ট তাদেরকে তো আপনি হঠাৎ করে ড্রাইভ আউট করতে পারেন না, যেভাবেই নেটওয়ার্ক টপোলজি নতুনভাবে বা নতুন আইডেন্টিটি পলিসি রিভাইজ করে বা যেভাবেই ডেভেলপ করুক, এখানে জন্য দেশীয় কোম্পানির যে স্টেকটা সেটা যেন ইনশিওর করা হয়। এমন যেন না হয় যে সব কিছু বিদেশি কোম্পানির হাতে চলে যায় এবং দেশীয় কোম্পানিরা তাদের সেই অবস্থায় না থাকে যে তারা এখানে বিনিয়োগ করে টিকে থাকার জন্য অবস্থাটা যেন ইনশিওর করা হয়। বিটিআরসি বলছে লাইসেন্সিং কাঠামো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে একক লাইসেন্সের মাধ্যমে একাধিক পরিষেবা যেমন ভয়েস, ডেটা ও ভিডিও সরবরাহ করা যায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা জোহাহিরুল ইসলামের বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীনদের সরকারি আশ্রমে পাঠানো হয়েছে। রোববার রাতে তাদের ময়মনসিংহ ও গাজীপুরের কাশিমপুরে পাঠানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার জানান, উদ্ধারকৃত নারীদের পাঠানো হয়েছে গাজীপুরের কাশিমপুর সরকারি মানসিক ভারসাম্যহীন আশ্রমে এবং পুরুষদের ময়মনসিংহ মানসিক ভারসাম্যহীন আশ্রমে সরকারিভাবে পাঠানো হয়েছে। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে কথিত সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে। গেল শনিবার সকালে মারিয়ামের নেতৃত্বে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একদল মানুষ। এরপর সেখানে রাখা হয় বেশ কিছু মানসিক ভারসাম্যহীন রোগীদের। এই ঘটনায় জোহাহিরুল স্ত্রী থানায় বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগ করলে তারই ভিত্তিতে মারিয়ামকে গ্রেপ্তার করা হয়। নরসিংদীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয় 7 জন। রোববার রাতে শিবপুর উপজেলার ভর্তেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, স্থানীয় আলামিনের সাথে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলছিল কাদিরের। গতকাল আলামিনের ছেলে মহিন সেই জমিতে ইট টেনে রাখলে ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে আলামিনের বাড়িতে হামলা চালায় কাদির। এ সময় তাদের হামলায় আহত হয় 7 জন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। যুদ্ধবিরতির মাঝেই গাজায় ত্রাণ সরবরাহ বন্ধের পর এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল। রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি জ্বালানি মন্ত্রী এলি কোহেন। এক বিবৃতিতে তিনি বলেন, হামাসের হাতে বন্দী বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে সবকিছু করতে পারে তেল আবিব। প্রাথমিকভাবে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। মূলত এই ওয়াটার প্ল্যান্ট থেকেই উপত্যকা জুড়ে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে। এর আগে যুদ্ধের শুরুর দিকেই গাজার প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। ধারণা করা হচ্ছে হামাসের কাছে জীবিত 24 জন এবং 35 ইসরায়েলি জিম্মির মরদেহ রয়েছে। পরপর 2 দফায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও তৃতীয়বারে শেষ রক্ষা হলো না আলোচিত পাকিস্তানি ধর্মপ্রচারক মুফতি শাহ মীরের। বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন বিতর্কিত এই স্কলার। মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতকারীদের ছোড়া বুলেটে গুলিবিদ্ধ হন তিনি। জীবদ্দশায় সাবেক ভারতীয় নৌ কর্মকর্তাকে অপহরণ, ধর্মপ্রচারের আড়ালে অস্ত্র ও মানব পাচার সহ একাধিক অভিযোগে অভিযুক্ত ছিলেন মুফতি শাহ মীর। ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদব চাকরি জীবন শেষে ইরানের চাবাহারে ব্যবসা করতেন, কিন্তু হঠাৎ করে 2016 সালে ইরান পাকিস্তান সীমান্ত থেকে অপহৃত হন তিনি। অভিযোগ রয়েছে এ ঘটনার নেপথ্যে ছিলেন পাকিস্তানের এক ধর্মীয় প্রচারক মুফতি শাহ মীর। গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে ওই সাবেক ভারতীয় কর্মকর্তাকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দেন মুফতি শাহ মীর। তখন থেকেই পাকিস্তানে জেলবন্দি কুলভূষণ যাদব। ঘটনার 8 বছর পর শুক্রবার বেলুচিস্তানের তুরবাটে একটি মসজিদ থেকে নামাজ শেষে বের হচ্ছিলেন পাকিস্তানের ওই ধর্মপ্রচারক। এ সময় তাকে ঘিরে ধরে অস্ত্রধারী কয়েকজন বাইক আরোহী। বেশ কয়েকবার চলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় মুফতি শাহ মীরকে। এর আগে আরও 2 বার তার উপর হামলা হয়েছিল। পাকিস্তানের উগ্র মৌলবাদী দল জামিয়াত উলেমাই ইসলামের সদস্য ছিলেন মুফতি মীর। অভিযোগ রয়েছে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথেও সম্পৃক্ততা রয়েছে তার। শোনা যায় স্কলার পরিচয়ের আড়ালে মানব এবং অস্ত্র পাচারের সাথেও জড়িয়েছিল মুফতি মীরের নাম। তবে তাকে হত্যার পেছনে কে বা কারা রয়েছে তা এখনও বলা যাচ্ছে না। কিছুদিন আগেও মুফতি শাহ মীরের দলের আরও 2 নেতাকে গুলি করে হত্যা করে দুষ্কৃতিকারীরা। অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।